হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা ডিসকাশন করব দ্য ক্রাইসিস অফ মোরাল লেজিটিমেসি ইন মডার্ন পলিটিক্স। এটা হচ্ছে এই আর্টিকেলটা আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে। বিশেষ করে এটা ট্রাম্প আর পোপের মধ্যে যে বাকযুদ্ধ টাইপের চলছে, সেই রিলেটেড কিন্তু যে দ্বন্দ্ব ক্রিয়েট হয়েছে সেইটা নিয়ে কিন্তু এই আর্টিকেলটা এটা এমফাসিস করেছে যে পলিটিক্সের মধ্যে এথিক্স ইন্টিগ্রেট হওয়া খুবই প্রয়োজন। তার যে ব্যাকগ্রাউন্ড বা তার যে ক্রাইসিস সেটা নিয়ে কিন্তু আজকে এই আলোচনা। তো আমি বলব এটা ইউপিএসসি মেইনসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি, সেটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে হোক বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে, এথিক্সের কিন্তু পলিটিক্সে ইন্টিগ্রেশন জরুরি। তো আমরা শুরু করি যে আমরা যদি ফার্স্টে দেখি যে এথিক্সের এথিক্সটা পলিটিক্সের সাথে যে ইন্টিগ্রেশন সেটা ক্লাসিক টাইম থেকে, মানে এনশিয়েন্ট টাইম থেকে কিভাবে ওটা রয়েছে। যদি অ্যারিস্টোটেলিয়ান পার্সপেক্টিভ দেখি, তিনি কিন্তু গুড লাইফের কথা বলেছেন। গুড লাইফটা কিভাবে অ্যাচিভ করা যাবে, তিনি বলছেন পলিটিক্স ইজ আ ওয়ে টু অ্যাচিভ গুড লাইফ। তিনি বলছেন নর্মাল লাইফ হচ্ছে বেয়ার লাইফ, যেখানে শুধু সার্ভাইভেল হবে, খাওয়া দাওয়া, ঘুমানো, আশ্রয়, থাকা, খাওয়া, বাসস্থান যেটাকে আমরা বলি। কিন্তু তিনি গুড লাইফে বলতে সেটা বলতে চাইছেন যেখানটা মানুষ ইন্টেলেকচুয়ালি গ্রো করবে, সে প্রফেশনালি স্কিলফুল হবে আরো, সে নিজেকে আরো বেটার পজিশনে দেখতে পাবে। এবং সেখান থেকে থিওরিটা আসছে দ্য টেলার্স অফ দ্য পুলিশ। টেলার্স মানে হচ্ছে পারপাস অফ দ্য পুলিশ মানে পলিটিক্স। তো পারপাস অফ দ্য পলিটিক্স টু অ্যাচিভ আ গুড লাইফ, যেখানে বলছে হিউম্যান ফ্লাওয়ারিশ করবে। সেম অ্যাজ যদি ইন্ডিয়ান কনটেক্সটে আমরা দেখি, সেখানে দেখবো চাণক্য এবং অশোক। চাণক্য কি বলছেন, তার অর্থশাস্ত্রতে তিনি বলে গেছেন যে রাজার সুখ হচ্ছে প্রজার সুখ, মানে প্রজার সুখই হচ্ছে রাজার সুখ। রাজা কিভাবে খুশি থাকবে, সুখে থাকবে, যখন প্রজা খুশিতে থাকবে। তো বলছে ইন দ্য হ্যাপিনেস অফ হিজ সাবজেক্ট লাইজ দ্য কিংস হ্যাপিনেস। বোঝা গেল? তো প্রজার সুখই হলো রাজার সুখ। তো তেমনি অশোকা তার ধাম্মা পলিসিতেও কিন্তু তার যে অফিসার্সদের, সেখানে তিনি বলেছিলেন যে রাজ অফিসার্সদের কাইন্ডস এবং অনেস্ট হতে টুয়ার্ডস হিজ সাবজেক্টস, যেমন হচ্ছে প্রজাদের প্রতি তিনি কাইন্ড এবং অনেস্টি মেনটেন করতে বলেছিলেন। এবার আমরা দেখব যে কিভাবে এই এথিক্সটা ডেভেলপড হলো, কিভাবে এথিক্সটা আস্তে আস্তে পলিটিক্স থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে বলছে ইগনোরিং দ্য এক্সপার্টস। ইগনোরিং দ্য এক্সপার্টস মানে কি? যেটা রাইট আর রং, আমরা শুধু সেটাতে চলে যাচ্ছি। যেটা আসল উচিত সেটা না। আমরা অন্য কোনো টপিককে, অন্য কোনো জিনিসকে কিন্তু দোষ দিয়ে দিলাম যে দিস ইজ রাইট, দিস ইজ রং। কিন্তু এইভাবে কিন্তু জিনিসটা যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর দৃষ্টিতে দেখতে থাকি, তাহলে কিন্তু কি হবে কি, যে আমরা রং ডিরেকশনে চলে যাব। বলছে when someone points out the moral mistake, they are called unrealistic or naive। যেমন কি, আমরা শুধু রাইট আর রং করছি। কিন্তু যখন আমরা যদি বলি না যে এটা তো মোরাল মিস্টেক, এটা লিগালি এটা রাইটস, বাট এটা মোরালিটিতে কিন্তু এটা রাইটস না, তখন কিন্তু আমরা তাকে বলে দিচ্ছি আনরিয়ালিস্টিক। তো এই হচ্ছে যে ইগনোরিং দ্য এক্সপার্টস ভিউ। টার্নিং সিরিয়াস ইস্যুস ইনটু জোক, যেটাকে বলছি আমরা জানি কি মিম এখন খুব ভাইরাল হচ্ছে। সো মিমিফিকেশন হচ্ছে যখন কোনো সিরিয়াস টপিক নিয়ে ডিসকাশনস হচ্ছে, তখন আমরা সেটাকে কি করলাম, একটা জোক বানিয়ে দিলাম। দেখা গেলো এমপ্লয়মেন্ট, যে আমরা অনেক রিসেন্ট অনেক জোক শুনেছি এমপ্লয়মেন্ট রিলেটেড, তো ডেভেলপমেন্ট রিলেটেড। তো সেগুলো যখন জোক বানিয়ে দিচ্ছে আমাদের লিডাররা, তখন কি হলো কি এথিক্যাল ভ্যালুটা কিন্তু এরট করে গেল। তা হাইডিং বিহাইন্ড রিলিজিয়ন শিল্ড কি করছে লিডার্সরা? যেমন যদি আমি রিসেন্ট এক্সাম্পলস দিই, প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সাম্পল দিই। প্রেসিডেন্ট ট্রাম্প কি করলেন, তিনি একটা নিজের ফটো পোস্ট করলেন যেখানটায় তিনি নিজেকে পোপ হিসাবে চিহ্নিত করেছেন। তো তার ফলে কি হচ্ছে আলটিমেটলি, যে তিনি নিজেকে পোপের সমতুল্য করলেন। তো তার ফলে তিনি যা জাজমেন্ট দিচ্ছেন, তিনি যেটা বলছেন সেটাই হচ্ছে অ্যাবসোলিউট, সেটাই রাইট। তো এর ফলে কি হচ্ছে কি এথিক্যাল ভ্যালুস গুলো কিন্তু এরোড হয়ে যাচ্ছে। তিনি যে ইরানের সাথে যেটা করছেন বা সামথিং ভেনেজুয়েলা যেখানে করলেন, সেগুলো কিন্তু জাস্টিফাই করা হচ্ছে এটা বলে যে তিনি কিন্তু গড লাইক স্ট্রাকচার। এবার এথিক্সটা কিভাবে রিপ্লেস হচ্ছে দেখো, যদি দেখি, দেখো আস ভার্সেস দেম, মানে গুড ভার্সেস এভিল ট্র্যাপ। যদি আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাই দেখি, ইরান আর ইউএস এর কনফ্লিক্ট, তাহলে দেখবো যে ইউএসএ কিন্তু এটা কিন্তু জাস্টিফাই করানোর চেষ্টা করছে যে ইরানের যে রিজিম সেটা এভিল রিজিম, সেটা ব্যাড রিজিম। তো এই অজুহাতেও কিন্তু দেখিয়ে তারা যে অ্যাটাক গুলো করছে, সিভিলিয়ান অ্যাটাক গুলো হচ্ছে, যেমন কি
যেমন রিসেন্টলি একটা গার্লস স্কুলের ওপরে একটা মিসাইল অ্যাটাক হলো। তার ফলে কিন্তু ৩০০-৪০০ জনের উপরে মানুষ মারা গেল। বাচ্চা, ফিমেল, গার্লস চাইল্ড তারা মারা গেল। তো এগুলো কিন্তু জাস্টিফাই হচ্ছে কি যে এভিল এগেইনস্ট এ লড়াই। তো এই জিনিসগুলো কিন্তু এথিক্স এইভাবে রিপ্লেস হয়ে যাচ্ছে। দেন বলছে ফেক পাওয়ার টু দ্য পিপল মুভ। পিপলকে বোঝানো হচ্ছে যে তোমাদের যে শাসন করছে সে এভিল। ভেনেজুয়েলাতে সেম জিনিস হলো। এর আগে ইরানে এখন হচ্ছে। এর আগে ইরাকে হয়েছে। এটা বোঝানো হচ্ছে যে এই রিজিম, এই গভর্নমেন্ট এভিল। আমরা তোমাদেরকে জাস্টিস দেবো, আমরা তোমাকে ন্যায় প্রমাণ প্রোভাইড করব। এইভাবে কিন্তু এথিক্সটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। দেন যদি পাথ টু রিস্টোরেশন কিভাবে রিস্টোর করা হবে, বলছে যে এখান থেকে মুক্তির জন্য, এই পলিটিক্সকে শোধন করার জন্য তাহলে আমাদের দরকার কনস্টিটিউশনাল মোরালিটি। কনস্টিটিউশনাল মোরালিটি কি? কনস্টিটিউশন মেনে চলা, সেটা হচ্ছে লিগালিটি। কনস্টিটিউশন এটা বলেছে, কনস্টিটিউশন যেটা বলেনি বা যেটা বারণ করে সেটা করব না, এটা হচ্ছে কনস্টিটিউশন মেনে চলা। কিন্তু কনস্টিটিউশন মোরালিটি হলো যখন এই লিগালিটির বাইরে গিয়ে আমরা যখন কনস্টিটিউশনাল ভ্যালুগুলোকে আপহোল্ড করব, এক্সারসাইজ করব ডে টু ডে লাইফে, যদি আমাদের পলিটিক্যাল লিডার্সরা ফ্র্যাটার্নিটি, রিলিজিয়াস হারমোনি, সেকুলারিজম এই জিনিসগুলোকে যদি সিরিয়াসলি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে কি হবে, কিন্তু পলিটিক্সে যদি এটা অ্যাকসেপ্ট করা হয়, তাহলে কিন্তু পলিটিক্স অনেক বেশি এথিক্যাল হয়ে যাবে। তখন কিন্তু এই হিসাবে বিচার হবে না, না ইনি তো লিগালের দিক থেকে খারাপ বলেনি, কিন্তু কনস্টিটিউশন মোরালিটির ক্ষেত্রে যখন আমরা আসি, তখন কিন্তু অনেক সেন্সিটিভ আমাদের স্পিচ দিতে হবে। পলিটিক্সে যদি আমাদের লিডার্সরা এই ব্যবহার করে বা আমরা পলিটিক্সে গিয়ে যদি আমরা সেম জিনিসটা ফলো করি, যে কনস্টিটিউশনাল মোরালিটি, সেকুলারিজম, ফ্র্যাটার্নিটি, রাইট টু লাইফ, ইকুয়ালিটি, এই জিনিসগুলি যদি আমরা মেনটেন করে চলি, তাহলে কিন্তু পলিটিক্স অনেক বেশি এথিক্যাল হবে। দেন জন রস ভেল অফ ইগনোরেন্স। জন রস ভেল অফ ইগনোরেন্সে বলতে চাইছে যে সামনে আমরা যাদেরকে সার্ভ করছি তাদের আমরা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড দেখব না। তারা কোন রিলিজিয়নে, কোন কাস্টের, কোন ক্লাসের আমরা দেখব না। আমরা তাদের নিডস অনুযায়ী সার্ভ করব। ইকুয়ালিটি অনুযায়ী সার্ভ করব। তো এটাই হচ্ছে ভেল অফ ইগনোরেন্স। দেন রিবিল্ডিং দ্য মোরাল ইমাজিনেশনস। তার মানে আমাদের যে ইমাজিনেশনস গুলোকে ঠিক করতে হবে। আমরা অপোনেন্টকে কি করছি? আমরা অপোনেন্টকে এনিমি হিসেবে দেখছি। তার ফলে যত পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, পোল ভায়োলেন্স হচ্ছে, এটা কেন হচ্ছে? যখন আমরা আমাদের অপোনেন্টকে এনিমি হিসেবে দেখছি। তো সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের নজর রাখতে লাগবে। তো আমাদের থিংকিংটাকেই চেঞ্জ করতে হবে যে দে আর নট এনিমি। দে আর অলসো পার্ট অফ দিস সিস্টেম। হয় কখনো আমাদের যে প্রপোজাল সেটা মানুষ একসেপ্ট করবে, তখন আমরা ক্ষমতায় আসবো। যখন ওদের প্রপোজাল মানুষ একসেপ্ট করবে, তখন তারা ক্ষমতায় আসবে। এখানে কেউ এনিমি নয়, এখানে সবাই পার্ট অফ দ্য সিস্টেম। দেন এনকারেজিং ডেলিভারেটিভ ডেমোক্রেসি। ডেলিভারেটিভ ডেমোক্রেসি হচ্ছে যেখানে পিপলসের মতবাদ, পিপলসের কমেন্টসটাকে একসেপ্ট করা হবে এবং সেটা অনুযায়ী কিন্তু কাজ করা হবে। যেখানটায় সোশ্যাল মিডিয়াতে যে শাউটিং ম্যাচ করার জন্য দেখা গেল আমরা অনেক সময় অনেক কিছু কমেন্টস করে দিই, অনেক কিছু স্টেপ নিয়ে নিই। সেটা না করে যেটা মানুষ জনমতে মানুষ যেটাকে ভালো মনে করছে, সেই জিনিসটাকে কিন্তু একসেপ্ট করা। রিটার্নিং টু এডুকেশন ফর ক্যারেক্টার। আমাদের এডুকেশন ব্যবস্থাটাকে এমন করে তোলা যেখানটায় স্টুডেন্টরা ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর উপর জোর দেবে। তারা ওপর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং এর উপর ডিপেন্ড করে বা সোশ্যাল মিডিয়ার কনটেক্সটের উপর বিশেষ বিশ্বাস করে কিন্তু কোনো কিছু স্টেপ নেবে না। তারা দেখবে, তারা বুঝবে, অ্যানালাইসিস করবে, দেন তারা রিঅ্যাক্টিভ হবে। সেটাই হবে কি, আমাদের দেশ পলিটিক্স আরো বেশি এথিক্যালি রান করতে পারবে। এইবার যদি আমরা এই সবকিছু করে ফেলি ডোমেস্টিক, এগুলো কিন্তু এতক্ষণ আমরা ডোমেস্টিক পলিটিক্সের সাথে কিন্তু এটা লিঙ্ক করতে পারছিলাম। এরপরে এইটাকে যদি আমরা মনে করি যে এটা ফেল হয়ে গেল, তখন কি হয়? তখন আল্টিমেট পরিণতি ওয়ার হয়। যখন ডোমেস্টিক পলিটিক্সে এই এথিক্স কাজ করে না, তখন নেক্সট লেভেলে এই লিডাররাই কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে পার্টিসিপেট করছে। তখন ক্রিয়েট হয় কি? ওয়ার। তো ওয়ার ইজ আ আল্টিমেট এথিক্যাল ফেইলিয়ার। যেখানটা বলছে যে মোরাল ডিহিউম্যানাইজেশনস। মোরাল ডিহিউম্যানাইজেশনস মানে কি? ওয়ারে তখন চিহ্নিত হয় ৫ জন মানুষ মারা গেছে, ৫০০ জন মানুষ মারা গেছে, ৫০০ জন গার্ল চাইল্ড মারা গেছে, এটা বলা হচ্ছে না। বলা হচ্ছে টার্গেট হাসিল করেছি। টার্গেটস, স্ট্যাটিস্টিক্স এগুলো মেনশনস হচ্ছে। এই লেভেলগুলোকে করে দেওয়া হচ্ছে। তার ফলে কি? হিউম্যান যখন ডিহিউম্যানাইজেশনস হচ্ছে, মানে হিউম্যানকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওয়ার্ড থেকে, তখন জিনিসটা না আর এথিক্যাল থাকছে না। তখন টার্গেট, আমি 100 টার্গেট অ্যাচিভ করেছি। 100 টার্গেটে রকেটস ফায়ার করেছি। সেখানে দেখা গেল না 100 টার্গেটের মধ্যে ৭০ টা টার্গেট সিভিলিয়ান টার্গেট ছিল। তো শুধু সেখানে টার্গেট, এনিমি টার্গেট হয়ে গেল। টেকনোলজিক্যাল ডিট্যাচমেন্ট।
এখন খুব পরিমাণে আমরা দেখছি যে ড্রোন ইউজ হচ্ছে, সেটা ইউক্রেন ওয়ার থেকে শুরু হয়েছে, এবং এখন যেটা দেখলাম আমরা ইরান ওয়ারে ড্রোনের ইউজ হচ্ছে, যেখানটায় কিনা যখন ফেস টু ফেস ব্লাডশিট আমরা দেখতে পাচ্ছি না, তখন কি বলছে যে এখানে উইদাউট, বলছে কি যে কিলিং বিকামস ক্লিনিক্যাল ব্লাডলেস টাস্ক, যেখানে ব্লাড আর দেখতে পাচ্ছি না কিন্তু কিলিং হয়ে যাচ্ছে। দেন স্যানিটাইজেশনস অফ ল্যাঙ্গুয়েজ, স্যানিটাইজেশনস মানে কি শুদ্ধ করা, আমাদের ল্যাঙ্গুয়েজকে আমরা শুদ্ধ করে নিয়েছি এবং আনএথিক্যাল কাজ করছি। কিরকম বলছে কোলাটারাল ড্যামেজ, যেমন বলছে রকেট ফায়ার করেছে মিলিটারি ইনস্টলমেন্টে উদ্দেশ্যে, ইউএসএ রকেট ফায়ার করেছে ইরানের কোনো মিলিটারি ইনস্টলমেন্টের উদ্দেশ্যে, কিন্তু রকেটটা মিসফায়ার হয়ে গেল কোথায়, যে গার্লস স্কুলে গিয়ে পড়লো, তখন সেটা বলে দিস ইজ আ কোলাটারাল ড্যামেজ, আমরা ইন্টেনশনালি না, একটা কোলাটারাল ড্যামেজ। দেন স্ট্র্যাটেজিক নেসেসিটি, কখনো বলে দিল যে আমি ইরানের এক্সাম্পলস নিয়েছি যেহেতু রিসেন্ট হচ্ছে, এখানে কোনো বায়াসনেস নেই, জাস্ট অ্যাজ এ এক্সাম্পলস। ইরানের কোনো সিভিল ইনফ্রাস্ট্রাকচার, একটা ব্রিজ ছিল, মিডল ইস্টের সব থেকে উচ্চতম ব্রিজ, যত মোস্ট প্রবাবলি উচ্চতম বা লম্বা, ওই ব্রিজটাকে যখন অ্যাটাক করলো তখন বলছে দিস ইজ স্ট্র্যাটেজিক নেসেসিটি, কিন্তু ওটা সিভিলিয়ান পারপাসে ইউজ হয়, মানুষের ক্ষতি হলো। যে দেশকে তুমি রক্ষা করবে বলে গেছিলে এভিল রিজিম থেকে বাঁচাতে, তাহলে তুমি তাহলে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার কেন ধ্বংস করছো? সেম অ্যাজ যদি আমরা ইউক্রেন রাশিয়ার ওয়ারেও দেখি, সে কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ধ্বংস করা হয়েছে। তো ওইটাই হচ্ছে কি বলা হচ্ছে কি স্ট্র্যাটেজিক নেসেসিটি। তো এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে করে কি করছি, কি স্যানিটাইজ করে ফেলেছি আমাদের জিনিসপত্রগুলোকে। ইরোশন অফ এমপ্যাথি, কোনো এমপ্যাথি তো নেই এখন। কারণ কি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার যেভাবে রিসেন্টলি আফগানিস্তান পাকিস্তানের ওয়ারে যখন দেখা গেল, যে রিসেন্টলি কিন্তু চলছিল কিন্তু বা চলছেও, সেটা হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে পাকিস্তান মিসাইল অ্যাটাক করেছে এয়ারক্রাফট থেকে। তো এটির কিন্তু এমপ্যাথি আর নেই। এক্সপিডিয়েন্সি ওভার জাস্টিস, আমরা বলছি যে পিস স্টাবলিশ করবো ইরানে, লিবার্টি দেবো ইরানের রোমান্সদের, তার এটা বলছি, কিন্তু আলটিমেটলি কি আমরা জাস্টিস ডেলিভারি করছি না, আমরা ওমেন্সদেরকে লিবার্টি দিয়ে নাম করে দেখা গেল রকেট হামলা করছি গার্লস স্কুলে। দেন আমাদের এখন কি নিডস আছে, এখন নিডস আছে যে রিস্টোরিং লেজিটিমেসি। লেজিটিমেসিটা কিভাবে রিস্টোর করব, মানুষকে সঙ্গে নিতে হবে, মানুষের যে থিঙ্কিং, মানুষের যে চাওয়া পাওয়া, সেইগুলোকে পূরণ করতে হবে, গুড লাইফ দিতে হবে, তাহলে মানুষ আমাদের যে পলিটিক্যাল সিস্টেম সেটাতে লেজিটিমেট করবে। কার্বিং এক্সপিডিয়েন্সি, মানে যে আমরা যেটা বলছি যে উইন অ্যাট অল কস্ট, তার জন্য টাকা দিয়ে লিজিস্লেচারদের কিনে নিয়েছে, টাকা দিয়ে নেতাদের, যেটাকে বলছে যে আয়ারাম গায়ারাম যে কনসেপ্টটা রয়েছে সেই জিনিসটা, বা ঘোড়া কেনা বেচা যেটাকে আমরা বলি, এই জিনিসটা যখন, তাহলে কিন্তু হবে না, এটাতে কার্ভ করা যাবে। হিউম্যানাইজিং কনফ্লিক্ট, কনফ্লিক্টকে হিউম্যানাইজ করতে হবে, যেখানটায় মোরাল মোরাল যে থিঙ্কিং, মোরাল যে পার্সপেক্টিভ, সেগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে। রিপ্লেসিং স্পেকটেলস উইথ সাবস্টেন্সেস, মানে কি বলছে যে রিইন্টিগ্রেটিং এথিক শিফট পাবলিক লাইফ অ্যাওয়ে ফ্রম ভাইরাল আউটরিচ, মিমস আর ভাইরাল আউটরিচের জন্য আমরা কাজ করব না, আমরা আসলেই মানুষের লাইফ, কোয়ালিটি অফ লাইফ চেঞ্জ করার জন্য কিন্তু আমরা কাজ করব। এনেবলিং হিউম্যান ফ্লাওয়ারিশিং, অ্যারিস্টটল যেটা বলেছে টেলস, যে এথিক্স ইন্টিগ্রেট করতে হবে পলিটিক্সে, তাহলে কিন্তু গুড লাইফ আমরা অ্যাচিভ করব। এবার আমরা কনক্লুশন যদি দেখি, কনক্লুশন এটাই বলছে যে আমরা উইন অ্যাট অল কস্ট মাইন্ডসেটের পরিবর্তে যদি আমরা ক্লাসিক্যাল এথিক্যাল রুটসটাকে পালন করি, ধাম্মাকে পালন করি, যেখানটা পূজারই সুখ হচ্ছে রাজারই সুখ, সেটাই তাহলে কিন্তু হবে কি যে হিউম্যান ফ্লাওয়ারিশ করবে, তাহলে ইনশিওর করা যাবে জাস্টিস। নইলে শুধু জাস্টিফিকেশন দিতে হবে, আমরা কেন যুদ্ধ করলাম, আমরা কেন অন্য পার্টি কিনে নিলাম, তখন শুধু জাস্টিফিকেশন দিতে থাকবো যে আমরা পিস করতে চাই, ডেভেলপমেন্ট করতে চাই, আলটিমেটলি আমরা জাস্টিস সার্ভ করতে পারবো না। তো এই টোটাল আর্টিকেলটা কিন্তু কেউ যদি বলে না আমি বাংলাতে পড়বো, তাহলে আমরা বাংলাতেও কিন্তু নোটস দিচ্ছি। লাইসেন্সের সমস্ত ডকুমেন্টস ইংলিশ প্লাস বাংলাতে কিন্তু তৈরি হয়। দেখো নৈতিক কর্তৃত্বের অবক্ষয় সবই বাংলাতে রয়েছে, আমাদের ওয়েবসাইটে এগুলো আপলোড হয়ে রয়েছে, তোমরা দেখে নিও, পড়ে নিও। এর সাথে সাথে যে যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সে সেই ল্যাঙ্গুয়েজ পড়বে, পড়ার পরে দেখো একটা কোশ্চেন দিয়েছি এই টপিকের উপর বেস করে, এই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ড করে আমাদের ওয়েবসাইট এটাকে সাবমিট করে দেবে, আমরা এটাকে কি করব, তোমাদেরকে এভালুয়েট করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর এর সাথে সাথে প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেন্ডের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, ওগুলো কিন্তু দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক